আজকে হচ্ছে আমাদের কি ছিল, আমরা সমাসের উপরে আমরা কি পড়বো। সমাসের উপর যে হচ্ছে আমাদের তিনটা ক্লাসের সিরিজ ছিল। কয়টা? তিনটা ক্লাসের যে সিরিজটা আছে সেটার প্রথম ক্লাস। এবং আজকে হচ্ছে আমরা খুবই গুরুত্বপূর্ণ দুইটা টপিক পড়বো। একটা হচ্ছে দ্বন্দ্ব সমাস এবং আরেকটা হচ্ছে কর্মধারয় সমাস। সমাসের ভিতরে সব থেকে কঠিন যে দুইটা সেগমেন্ট সেটা হচ্ছে একটা কর্মধারয় এবং আরেকটা হচ্ছে বহুব্রীহি। আজকে দুইটার ভিতরে একটা আমরা পড়বো, সেটা হচ্ছে কর্মধারয় সমাস। এবং তোমরা সবাই জানো যে আজকের ক্লাস সহ বাকি দুইটা ক্লাস যারা করবে তারা পাবে হচ্ছে কি একটা করে টি শার্ট গিফট পাবে। এখন এই টি শার্ট গিফটের পিছনে কিছু শর্ত ছিল। প্রথম শর্ত কি ছিল, তার যারা হচ্ছে টি শার্ট গিফট পেতে চায় প্রথমেই তাদের এই লাইভ ক্লাস হচ্ছে কি করতে হবে, লাইভ ক্লাস হচ্ছে তাদের ফেসবুক অলে শেয়ার করতে হবে। দ্বিতীয় হচ্ছে তার বন্ধু বান্ধব যারা আছে, সহপাঠী যারা আছে তাদেরকে কি করবে, মেনশন করবে। এবং তৃতীয়, এই তিনটা পরীক্ষার পরে আমাদের পরীক্ষা হবে 4, 5 এবং 6। এই তিনটা ক্লাসের পরে আমাদের একটা কি হবে, পরীক্ষা হবে। এই পরীক্ষায় যারা ভালো করবে, কি করবে, যারা খুব ভালো করবে, অর্থাৎ আমি বুঝতে পারবো যে এই ক্লাসগুলো তোমরা মনোযোগ দিয়ে করছো, তাদেরকে আমি টি শার্ট দিব। দেখো তুমি ভাই বলতে পারো যে ভাই আমি একটু খারাপ করছি বলে তুমি টি শার্ট দাও নাই, আমি ও একটু ভালো করছে বলে টি শার্ট দিছো। বিষয়টা এরকম না। বিষয় হচ্ছে তুমি যে মনোযোগ দিয়ে আসলে ক্লাসটা করছো এটা আমি বুঝবো কিভাবে। এটা বোঝার আমার উপায় হচ্ছে তুমি তুমি আমার কথা মনোযোগ দিয়ে শুনছো নাকি আমার ক্লাস মনোযোগ দিয়ে করছো, এটা বোঝার একটাই উপায়, আমি তোমার উপর ছোট্ট একটা ক্লাস টেস্ট নিয়ে নেবো। এখন এই ক্লাস টেস্ট হবে কিসের উপর, দেখো যতগুলো বোর্ড প্রশ্ন আছে, কি আছে, বোর্ড প্রশ্ন আছে, বোর্ড কোশ্চেন যতগুলো আছে সেগুলোর উপরেই হচ্ছে এই ক্লাস টেস্টটা হবে। এই জন্য খুব বেশি ভয় পাওয়ার কিছু নাই, ঠিক আছে। এখন তোমরা আমাকে বলো যে আমার কথা ঠিকঠাক শোনা যাচ্ছে নাকি, আমাকে ঠিকঠাক দেখতে পাচ্ছ নাকি। ক্লাসের ভিতর থেকে কোশ্চেন করবে, হ্যাঁ ক্লাসের ভিতর থেকে, এবং আমি তোমাদেরকে সাজেশন দিয়ে দেবো। আমি মেইনলি কোশ্চেন করবো হচ্ছে বোর্ড পরীক্ষা থেকে, বোর্ড কোশ্চেন থেকে এই করবো। এবং আমি যে রুলস গুলো পড়াবো, ঠিক আছে, আমি যে রুলস পড়াবো এই রুলস এর বাইরে একটা প্রশ্ন আসবে না, ঠিক আছে। এবং যারা হচ্ছে পরীক্ষায় ভালো করবো, যারা হচ্ছে এক্সামে ভালো করবা, আমি টি শার্ট দিয়ে আগে আমি এটা ইনশিওর করবো যে তুমি তোমার ফেসবুক অলে এটা শেয়ার করছো নাকি, ঠিক আছে। তাহলে চলো দেরি না করে শুরু করি। দেখো প্রথমে কি আছে, আমরা সমাসের সংক্ষিপ্ত আলোচনাটাকে দেখে নিই। সমাস মেইনলি কি, হ্যাঁ সমাস, এই যে সমাস যে শব্দ, এটা মেইনলি কোন জায়গা থেকে এসেছে, সমাসের সংক্ষিপ্ত আলোচনা। দেখো সমাস হচ্ছে একাধিক পদকে এক পদে রূপান্তর করা। কি করো ভাইয়া, একাধিক পদকে এক পদে রূপান্তর, এক পদে কি রূপান্তর, এক পদে রূপান্তর করা, এক পদে রূপান্তর করা। সমাস শব্দটি এসেছে কোথা থেকে, সংস্কৃত ভাষা থেকে সমাস শব্দটি এসেছে। কোথা থেকে এসেছে, সংস্কৃত ভাষা থেকে সমাস শব্দটি এসেছে। এখন কমেন্ট করে জানাও সমাস শব্দটি কোন ভাষা থেকে এসেছে। এবং আমি কিন্তু খেয়াল করবো যে আসলে কারা কারা ক্লাসে অ্যাক্টিভ পার্টিসিপেন্ট, অর্থাৎ কারা কারা ক্লাসে মনোযোগ দিয়ে ক্লাস করছে এবং আমার প্রশ্নের উত্তর দিচ্ছে। তাহলে সমাস শব্দ কোথা থেকে এসেছে, কোন ভাষা থেকে এসেছে বলো দেখি। দেখা যাচ্ছে না, আমাকে দেখা যাচ্ছে না, কি বলো, আমাকে দেখা যাচ্ছে না। এখন শোনা যায়, যাক অনেক সুন্দর ক্লাস, ভালো লাগে ভাইয়া। আচ্ছা ঠিক আছে, এখন বলো দেখি সমাস শব্দ কোন ভাষা থেকে এসেছে, সমাস শব্দটি কোন ভাষা থেকে এসেছে আমাকে কমেন্ট করে জানাও। তারপর দেখো সমাস ব্যাকরণের কোথায় আলোচিত হয়, এই প্রশ্ন হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। এই প্রশ্ন হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ এটা বিভিন্ন পরীক্ষায় এবং অ্যাডমিশন পরীক্ষায় এসেছে। দেখো আমরা দেখবো সমাস মেইনলি কি হয়, বড় একটা বাক্য থেকে ছোট একটা শব্দে আমরা রূপান্তর করে থাকি, তাই না। সমাস কি করি, বড় একটা বাক্য থেকে ছোট একটা শব্দে রূপান্তর করি। কিন্তু এই যে বড় একটা বাক্য থেকে রূপান্তর করি, এই জন্য আমাদের মাথায় একটা ভুল ধারণা থাকে, যেহেতু এটা বাক্য নিয়ে আমরা কাজ করছি এজন্য এটা বাক্য তত্ত্বে আলোচিত হয়। কিন্তু না, সমাস আলোচিত হয় ব্যাকরণের কোথায়, শব্দ তত্ত্বে। কোথায়, শব্দ তত্ত্বে, শব্দ তত্ত্বে আলোচনা হয়, অথবা রূপ তত্ত্বে, শব্দ তত্ত্ব অথবা রূপ তত্ত্বে আলোচিত হয়। শব্দ তত্ত্ব এবং রূপ তত্ত্ব একই জিনিস, ঠিক আছে। সমাস তাহলে কোথায় আলোচিত হয়, শব্দ তত্ত্বে অথবা রূপ তত্ত্বে আলোচিত হয়। যে সমাস এসেছে সংস্কৃত ভাষা থেকে, ইমাম বলেছে, মোহাম্মদ সাদ ভাই বলেছে, অথই বলেছে, বিপুল মিয়া বলেছে। আচ্ছা এখন বলো দেখি সমাস ব্যাকরণে কোন শব্দে আলোচিত হয়, সমাস ব্যাকরণে কোথায়, সমাস ব্যাকরণে কোথায় আলোচিত হয় কমেন্ট করে জানাও। সমাস ব্যাকরণে কোথায় আলোচিত হয় এটা আমাকে কমেন্ট করে জানাও। তারপর দেখো সমস্ত পদ কি, সমস্ত পদ কি, তারপর কি আছে, সমস্যমান পদ কি, বিগ্রহ অথবা সমাস বাক্য কি। সমস্ত পদ কি বলো দেখি, সমস্ত পদ কাকে বলে, সমাসের সাহায্যে বহু, সমস্ত পদ কি বলো দেখি, সমস্ত পদ কি, সমস্যমান পদ কি এবং বিগ্রহ বা সমাস বাক্য কি। জানো নাকি এগুলা, এগুলো কি তোমরা জানো, এগুলো তোমরা জানো নাকি বলো দেখি।
এগুলো কি তোমরা জানো নাকি বলো তো দেখি ভাইয়া, এগুলো তোমরা জানো নাকি বলো দেখি। দেখো সমস্ত পদ হচ্ছে আমরা যখন অনেকগুলো পদ, ঠিক আছে, অনেকগুলো পদ যেমন ধরো আমি যদি তোমাদেরকে লিখি, আমি যদি তোমাদেরকে একটা লিখে দেখাই, এমন যদি একটা লিখি, ধরো লিখলাম হচ্ছে চরণ কমলের ন্যায়, চরণ, চরণ কিসের ন্যায়, কমলের, চরণ কমলের ন্যায়, হ্যাঁ এটা কি চরণ কমলের ন্যায়, এই চরণ কমলের ন্যায়, তাহলে এটা কি হচ্ছে চরণ কমল, চরণ কমল, এটা কোন সমাস বলো তো, এটা কোন সমাস বলতে পারবে নাকি, এটা হচ্ছে উপমিত কর্মধারাই সমাস। এখন দেখো এই যে বড় একটা বাক্য আছে, 1 2 3, কয়টা আছে 1 2 3 টা শব্দ থেকে আমরা কি লিখছি, চরণ কমলটা লিখলাম, তাই না? যখন আমরা করব কি, এটা বুঝতে পেরেছো নাকি আমাকে বলো দেখি। সমাস কোথায় আলোচিত হয় ভাই? সমাস শব্দতত্ত্বে আলোচিত হয়, শব্দতত্ত্বে আলোচনা আমি হালকা পাতলা। আচ্ছা দেখো যখন হচ্ছে এই যে অনেকগুলো শব্দ থেকে আমরা যে একটি পদ পাবো, এটাই হচ্ছে কি পদ, এটাই হচ্ছে সমস্ত পদ। এটা কি পদ ভাইয়া? এটা হচ্ছে সমস্ত পদ, এটা হচ্ছে সমস্ত পদ, বুঝতে পেরেছো? অর্থাৎ যখন আমরা একাধিক পদের এক পদীকরণের মাধ্যমে একটা পদ পাবো, সেটাকে আমরা সমাসে কি বলবো, সমস্ত পদ বলবো। তারপরে দেখো সমস্যমান পদ কি বলো তো দেখি, সমস্যমান পদ কি, সমস্যমান পদটা কি বলো দেখি, সমস্যমান পদটা কি আমাকে কমেন্ট করে জানাও, সমস্যমান পদ কি বলো দেখি। ওটা আবার লিখি, চরণ, চরণ, চরণ কমলের ন্যায়, চরণ কমলের ন্যায়, চরণ কি কমলের ন্যায়। এখানে কয়টা আছে, তিনটা শব্দ আছে। এই যে প্রত্যেকটা শব্দ, ঠিক আছে, এই যে প্রত্যেকটা শব্দই হচ্ছে একটা করে কি, অর্থাৎ কি প্রত্যেকটা শব্দ একটা সমস্যমান পদ, সমস্যমান পদ, সমস্যমান পদ অর্থাৎ কি ব্যাস বাক্যে, ঠিক আছে, এটাকে আমরা কি বলি, ব্যাস বাক্য। যখন অনেকগুলো শব্দ গঠিত হয়ে একটা সমস্ত পদ গঠিত হয়, সমস্ত পদ গঠিত হয়, সেই অনেকগুলো পদকে বা এই বাক্যকে আমরা কি বলি, ব্যাস বাক্য বলে থাকি। এবং ব্যাস বাক্যের প্রত্যেকটি পদ অর্থাৎ কি এই যে চরণ, কমল, ন্যায়, এগুলোকে সবগুলোকে আমরা আলাদা আলাদাভাবে কি বলবো, সমস্যমান পদ বলে থাকবো, ঠিক আছে? এই পর্যন্ত কি বুঝতে পেরেছো? এই পর্যন্ত বুঝতে পেরেছো নাকি? দেখো এবং দেখো এই যে এটা কি সমস্ত পদকে বিশ্লেষণ করার জন্য যে আমরা বাক্যটা ব্যবহার করি, কি ব্যবহার করি, চরণ কমলের ন্যায়। এই যে চরণ কমলের ন্যায়, এটাকে আমরা কি বলে থাকি, এটাকেই বলে থাকি হচ্ছে ব্যাস বাক্য। কি বলে থাকি ভাইয়া? ব্যাস বাক্য, ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য, ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। তাহলে তো বলো তো দেখি ব্যাস বাক্যের আরেক নাম কি, ব্যাস বাক্যের আরেক নাম কি বলো, ব্যাস বাক্যর আরেক নাম কি বলো, ব্যাস বাক্যর আরেক নাম কি বলো তো দেখি, আমাকে কমেন্ট করে জানাও, ব্যাস বাক্যের আরেক নাম কি, কমেন্ট করে জানাও। এখন দেখো তাহলে বলো ব্যাস বাক্যের আরেক নাম কি, ব্যাস বাক্যের আরেক নাম কি বলো তো দেখি, দেখি ভাইয়া ব্যাস বাক্যের আরেক নামটা কি বলো, ব্যাস বাক্যের আরেক নামটা কি বলো দেখি। সাউন্ড কানে লাগতেছে কারণ হচ্ছে তোমার ভাইয়ের কণ্ঠ সুন্দর না, এইজন্য সাউন্ড কানে লাগছে। এই যে বিদ্রোহী, এই বিদ্রোহী বাক্য না, বিগ্রহ বাক্য, বিগ্রহ, বিদ্রোহী না, বিগ্রহ বাক্য, বিগ্রহ, আরে আল্লাহ রে লিখছে বিদ্রোহী বাক্য, বিগ্রহ বাক্য। এখন দেখো সমাসের সংজ্ঞাটা লিখে বলো দেখি। সমাস কথাটির অর্থ সংক্ষেপণ, এক পদের একাধিক পদের এক পদীকরণ, অর্থাৎ কি সমাস শব্দটির অর্থ কি সংক্ষেপণ, সমাস শব্দটির অর্থ সংক্ষেপণ, একাধিক পদের এক পদীকরণ, একাধিক পদের কি ভাই এক পদীকরণ। অর্থের দিক থেকে মিল আছে এমন দুই বা ততোধিক শব্দ, দুই বা ততোধিক শব্দ মিলে এক শব্দ হওয়ার প্রক্রিয়াকে বলে সমাস। কি বলে? এক, দুই অথবা একাধিক শব্দ, দুই বা একাধিক শব্দ মিলে এক শব্দ হওয়ার প্রক্রিয়াকে আমরা কি বলে থাকি, আমরা বলে থাকি সমাস বলে থাকি, ঠিক আছে? ঠিক আছে, গরুকে গরু বলাইছো। তারপর দেখো সমস্ত পদ কোনগুলো দেখো তো, একটু আগে দেখলাম, এগুলো হচ্ছে কি সংজ্ঞা, ঠিক আছে, এগুলো কি সংজ্ঞা, এগুলো স্ক্রিনশট নিয়ে নাও সবাই, এটা স্ক্রিনশট নিয়ে নাও। দেখো সমাসের সাহায্যে বহু পদ থেকে যে এক পদ গঠিত হয়, সমাসের প্রক্রিয়ায় প্রাপ্ত বা সমাস নিষ্পন্ন পদটির নাম হচ্ছে সমস্ত পদ। এত কঠিন করে পড়ার কিছু নাই, একাধিক পদ থেকে মিলনের মাধ্যমে যে এক পদ গঠিত হয় তাকে আমরা কি বলছি, সমস্ত পদ বলছি। আবার দেখো সমস্যমান পদ, ব্যাস বাক্যে যে কয়টি পদ মিলে একটি ব্যাস বাক্য হয়, সেই এই যে কয়টি পদ মিলে সমাস হয় অথবা ব্যাস বাক্য হয়, অথবা কি ভাইয়া ব্যাস বাক্য, ব্যাস বাক্য হয়, সেই পদগুলোকে প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা ভাবে কি বলা হয়, সমস্যমান পদ বলা হয়। বুঝতে পেরেছো? তাহলে বলো দেখি সমস্ত পদ এবং সমস্যমান পদ বুঝতে পেরেছো নাকি, আমাকে কমেন্ট করে জানাও।
তাহলে পরের ধাপে যাই। দেখো বিগ্রহ বাক্য কি, এটা বুঝিয়ে দিই। বিগ্রহ বাক্যের আরেকটা নাম কি? বিগ্রহ বাক্যের আরেকটা নাম হচ্ছে ব্যাস বাক্য। কি বাক্য? ব্যাস বাক্য। এখানে আমার এক ছোট ভাই লিখছে বিদ্রোহ বাক্য, বিদ্রোহী বাক্য লিখেছে, সে লিখেছে হচ্ছে বিদ্রোহী বাক্য। আরে গরু, এটা হচ্ছে বিগ্রহ বাক্য। ঠিক আছে, তারপরে আসি। দেখো তাহলে আবার মনে করিয়ে দিই, যারা ক্লাস করছো কিন্তু ক্লাস এখনো শেয়ার করো নাই, টি শার্ট পেতে হলে ক্লাস শেয়ার করতে হবে, ক্লাস শেয়ার করতে হবে এবং এক্সাম দিতে হবে। ধরো তুমি এক্সাম দিয়েছো কিন্তু তুমি কি এই ক্লাস শেয়ার করো নাই, তুমি টপ মার্ক পাওয়ার পরেও কিন্তু টি শার্ট পাবে না। এই জন্য তোমাকে ক্লাস ভালো মতো শেয়ার করতে হবে। দেখো সমাজকে প্রধানত 6 ভাগে ভাগ করা হয়। কয় ভাগে ভাগ করা হয়? সমাজকে প্রধানত কয় ভাগে ভাগ করা হয়? কমেন্ট করে জানাও। প্রধানত 6 ভাগে ভাগ করা হয়। সমাজকে প্রধানত কয় ভাগে ভাগ করা হয়? 6 ভাগে ভাগ করা হয়। কমেন্ট করে জানাও। দেখো দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস, বহুব্রীহি সমাস, তৎপুরুষ সমাস, বহুব্রীহি সমাস, দ্বিগু সমাস এবং অব্যয়ীভাব সমাস এবং কি অব্যয়ীভাব সমাস। আজকে আমরা আলোচনা করব এই দুইটা সমাস নিয়ে, এই দুইটা সমাস নিয়ে আলোচনা করব। এবং তোমাদের অবগতির জন্য আগেই বলে রাখি, এই দুইটা সমাস কর্মধারয় সমাস এবং বহুব্রীহি সমাস বেশিরভাগ স্টুডেন্ট তালগোল পাকিয়ে ফেলে। কি পাকিয়ে ফেলে? তালগোল। চোখে সর্ষের ফুল দেখে, চোখে সর্ষের ফুল দেখে, সর্ষের ফুল দেখে। ঠিক আছে, এই জন্য এই দুটো সমাসে, সমাস পুরো টপিকটাই একটু কঠিন, তার ভিতরে আবার এই দুটো হচ্ছে অনেক বেশি কঠিন। হ্যাঁ, এই দুটো হচ্ছে অনেক বেশি কঠিন। এখন যদি তুমি পরীক্ষার হলে বসে সর্ষের ফুল না দেখতে চাও তাহলে তোমাকে অবশ্যই পড়তে হবে। সমাজকে 6 ভাগে ভাগ করা হয়। জি হয়েছে 6 ভাগে ভাগ। আদি বা সুলতানা বলেছে 6 ভাগে, নাদিম বলেছে 6 ভাগে, সামিয়া বলেছে 6 ভাগে, 6 ভাগে। জি উত্তর হয়েছে। তারপর দেখো আমরা প্রথমে কি পড়বো? আমরা প্রথমে পড়বো দ্বন্দ্ব সমাস। কি সমাস ভাই? দ্বন্দ্ব সমাস। এই দ্বন্দ্ব কিন্তু আবার এই যে মারামারি কাটাকাটি ওই দ্বন্দ্ব না। ঠিক আছে, দেখো যে সমাসে প্রত্যেকটি সমসমান পদের অর্থ সমান, অর্থাৎ কি দ্বন্দ্ব সমাসে, সমাসে মেইনলি কয়টা পদ থাকে? দুইটা পদ থাকে। একটা হচ্ছে পূর্বপদ, একটা পূর্বপদ, আরেকটা কি পরপদ। একটা হচ্ছে পূর্বপদ, আরেকটা কি ভাইয়া? পরপদ। পূর্বপদ এবং পরপদ। ঠিক আছে, যেমন দেখলাম ধরো বাবা মা, বাবা মা, এই যে বাবা মা। এখন দেখো প্রথমে যে পদটা আছে, এই যে প্রথমে যে পদটা আছে এটা হচ্ছে পূর্বপদ। পূর্ব অর্থ কি? আগে। পূর্ব অর্থ কি? আগে। এবং পর অর্থ কি? পরে। এই যে পরপদ। ঠিক আছে, এখন এই যে পূর্বপদ এবং পরপদ দ্বন্দ্ব সমাসে পূর্ব দুইটা পদই হচ্ছে সমান সমান অর্থ বহন করে। ঠিক আছে, যে সমাসে প্রত্যেকটি সমসমান পদের অর্থ সমান প্রাধান্য বহন করে তাকে আমরা কি বলবো? দ্বন্দ্ব সমাস বলে। ঠিক আছে, বুঝতে পেরেছো নাকি বলো? বুঝতে পেরেছো নাকি আমাকে কমেন্টে জানাও। অর্থাৎ কি যে সমাসে পরপদ এবং পূর্বপদ সমান সমান অর্থ বহন করে। যেমন তুমি যদি বলো যে পূর্বপদ বেশি অর্থ বহন করছে, পরপদ কম অর্থ বহন করছে, তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, বুঝতে পেরেছো নাকি বলো তো দেখি। আর সাউন্ড কেমন জানি ভাইয়া, মাথার মধ্যে বাড়ি খাচ্ছে, মাথার মধ্যে বাড়ি খাচ্ছে। সমাস কিন্তু ওরকম একটা টপিক যে মাথার মধ্যে বাড়ি খাবে। ঠিক আছে, এখন এবং দেখো এই দ্বন্দ্ব সমাস মূলত তুমি যখন এটা ব্যাস বাক্য করবা, কি করবা? ব্যাস বাক্য করতে যাবা। ব্যাস বাক্য করতে গেলে এই তিনটা অব্যয় এবং ও আর, এবং ও আর, এবং ও আর, এই তিনটাতে ব্যাস বাক্য করতে হবে। যেমন আমি যদি লিখি বাবা মা, তাহলে এটা ব্যাস বাক্য কি হবে? বাবা ও মা। ঠিক আছে, বাবা ও মা। বুঝতে পেরেছো? বাবা ও মা। এখন তোমাদের মনে হতে পারে ভাই এই যে এত বড় এটা আমি মুখস্থ করব কি করে? দেখো এটা মুখস্থ করার কিছু নাই, যেহেতু তোমরা আজকে প্রথম সমাস পড়ছো এই জন্য তোমাদেরকে বোঝালাম আর কি দ্বন্দ্ব সমাসটা কি। দ্বন্দ্ব সমাস পড়ার সবথেকে ভালো উপায় হচ্ছে এই যে যখন আমি হচ্ছে লিখলাম বাবা মা, এই যে সমস্ত পদটা লিখলাম, মনে রাখবা সব সময় দ্বন্দ্ব সমাসে কি হবে? এখানে এই যে হাইফেন দিয়ে যুক্ত থাকবে এবং এই যে প্রথম এবং দ্বিতীয় অর্থাৎ পূর্বপদ এবং পরপদ এই দুইটাই সমান সমান অর্থ বহন করবে, কোনোটা বেশি এবং কোনোটা কম এরকম অর্থ বহন করবে না। অর্থাৎ তাহলে তো বলো তো দেখি এখন দ্বন্দ্ব সমাসে কোন পদ প্রধান? আমি তোমাদেরকে প্রশ্ন করলাম, বলো দ্বন্দ্ব সমাসে কোন পদ প্রধান? আমাকে বলো দ্বন্দ্ব সমাসে কোন পদ প্রধান, আমাকে কমেন্ট করে জানাও দ্বন্দ্ব সমাসে কোন পদ প্রধান। আরে ভাই এটার মতো সোজা একটা টপিক তুমি যদি অ্যাভয়েড করো, দেখো তাহলে দ্বন্দ্ব সমাসে কোন পদ প্রধান? দ্বন্দ্ব সমাসে কোন পদ প্রধান? দ্বন্দ্ব সমাসে কোন পদ প্রধান আমাকে বলো। এখন দেখো আমি এটা লিখলাম 8 60। 8 কি? একটা আছে কি 8 60, কি আছে ভাইয়া? 8 60 আছে, কি আছে? 8 60। তাহলে এটা কি হবে? এই 8 60, হ্যাঁ 8 60 কে ভাঙো, এটার ব্যাস বাক্য কি হবে? এটার ব্যাস বাক্য হবে 8 8 ও 60, 8 ও 60। ঠিক আছে, 8 ও 60। আবার দেখো আরেকটা করি,
7 17 7 7 ও 17 7 ও 17। আবার দেখো হিতাহিত, হিতাহিতটা একটু কঠিন হবে। দেখো এই হিতাহিত শব্দটা গঠিত হচ্ছে হিত প্লাস অহিত দ্বারা, হিত প্লাস অহিত দ্বারা, ঠিক আছে? তাহলে কি হবে? হিত ও অহিত, ঠিক আছে? হিত ও অহিত, বুঝতে পেরেছো? হিত ও অহিত। এখন বলো তো দেখি দ্বন্দ্ব সমাসে তাহলে কোন পদ প্রধান? দ্বন্দ্ব সমাসে কোন পদ? হ্যাঁ, দুই পদই প্রধান, দুই পদই প্রধান। জি, দুই পদ। দ্বন্দ্ব সমাস হচ্ছে দুই পদই প্রধান। একটু আগেই তো বললেন কঠিন, একটু আগেই তো বললেন কঠিন। এখন দেখো এই দুইটা করো দেখি তোমরা, সৈন্য সামন্ত এবং মহিনকুল, এই দুটো করো দেখি। সৈন্য সামন্ত এবং মহিনকুল করো, সৈন্য সামন্ত এবং মহিনকুল এই দুটো তোমরা করো। আমি যেভাবে দেখিয়ে দিয়েছি এই দুইটা করো, সৈন্য সামন্ত এবং মহিনকুল এই দুইটা তোমরা করো। মনে রাখবা দ্বন্দ্ব সমাসে দুই পদই প্রধান, দুই পদই প্রধান, দুই পদ প্রধান, এবং ব্যাস বাক্য করার সময় ও এবং আর এই তিনটা অব্যয় ব্যবহার করে ব্যাস বাক্য করা হবে, ঠিক আছে? ও এবং আর এই তিনটা ব্যাস বাক্য ব্যবহার করে কি করা হবে? এই তিনটা অব্যয় ব্যবহার করে ব্যাস বাক্য করা হবে। এই যে পোটলা পুটলি, পোটলা ও পুটলি, পোটলা পুটলি যেটা লিখলে না, এটা হচ্ছে পোটলা ও পুটলি। যেমন একজন লিখছে দেখো পোটলা পুটলি, পোটলা পুটলি, এটা কি হবে? এখানে জাস্ট পোটলা ও পুটলি। হ্যাঁ, এই যে আমাদের দাদিদের, তোমাদের যে দাদা দাদি বেঁচে আছে দেখবো হচ্ছে তাদের কাছে অনেক ছোট ছোট কৌটা থেকে এই যে কাপড়ের ভিতরে বেঁধে অনেক জিনিসপত্র রাখে, আবার দেখবে পলিথিনের ভিতরে অনেক জিনিসপত্র রাখে। তুমি খেয়াল করবা যে ওনাদের ওই ওই পোটলা পুটলির ভিতরে বা কৌটার ভিতরে খুব বেশি মানে ইম্পর্টেন্ট বা অনেক দামি জিনিস কিন্তু থাকে না, কিন্তু ওনারা খুব যত্ন করে ওই জিনিসগুলো রেখে দেয়। হ্যাঁ, এই যে দাদা দাদি কি করে, এই যে পোটলা পুটলির ভিতরে রেখে দেয় এই জিনিসগুলো। এই যে মনে পড়লো মানে পোটলা পুটলি শুনেন। এই যে এখন এই দেখো অহিনকুল, অহিনকুল অনেকে কমেন্ট করছে, ওহি ও নকুল, ওহি ও নকুল, সৈন্য ও সামন্ত, সৈন্য ও সামন্ত, সৈন্য ও সামন্ত, পাগল পাগলি, হ্যাঁ পাগল ও পাগলি হবে, ওহি ও নকুল, সৈন্য সামন্ত। এই যে এখন তোমরা বলো কে যেন বলছিলে যে কঠিন, তোমাদেরকে যদি ঠিকঠাক বোঝাই, হ্যাঁ দেখো তোমাদেরকে যদি আমি ঠিকঠাক বোঝাতে পারি, ঠিকঠাক যদি বোঝাতে পারি এবং তোমরা যদি বুঝতে পারো, তাহলে এটা কঠিন মনে হবে। যদি তুমি এটা না বুঝতে, তুমি সারা জীবন মাথায় করে বুঝতে পারতা। এখন তাহলে বলো তো দেখি দ্বন্দ্ব সমাস আর কি কঠিন লাগবে? দ্বন্দ্ব সমাস কি আর তোমাদের ভুল হবে? দ্বন্দ্ব সমাস আর ভুল হওয়ার কি কোনো সম্ভাবনা আছে? দ্বন্দ্ব সমাস আর কোনো ভুল হওয়ার সম্ভাবনা? কিবোর্ডে অ এর জায়গায় ও আসছে, আর কি ভুল হওয়ার কোনো সম্ভাবনা আছে? নাই। ঠিক আছে, একদম লিখে সৈন্য প্লাস সামন্ত, সৈন্য ও সামন্ত হবে ভাই বোন, ভাই ও বোন। এখন দেখো এই দ্বন্দ্ব সমাস হচ্ছে আরো কিছু কিছু ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন তোমার হচ্ছে অ্যাডমিশনের সময় আসবে। কখন আসবে? অ্যাডমিশনের সময় কিছু কিছু প্রশ্ন আরো কঠিন করে আসবে, যেগুলো হচ্ছে বলবে যে এটা কোন ধরনের দ্বন্দ্ব, দ্বন্দ্ব এটা কোন ধরনের দ্বন্দ্ব। এখন আমরা সেই আলোচনায় যাব। দেখো দ্বন্দ্ব সমাসকে আবার 8 ভাগে ভাগ করা হয়েছে। দ্বন্দ্ব সমাসকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 8 ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? 8 ভাগে ভাগ করা। দ্বন্দ্ব সমাসকে ভাগ করা হয়েছে কয় ভাগে? 8 ভাগে। সাধারণ দ্বন্দ্ব, বিরোধার্থক দ্বন্দ্ব, একশেষ দ্বন্দ্ব, অলুক দ্বন্দ্ব, বহুপদী দ্বন্দ্ব। এদিকে কি আছে? মিলনার্থক দ্বন্দ্ব, সম্বন্ধবাচক দ্বন্দ্ব, সমার্থক দ্বন্দ্ব। এখন বলো দ্বন্দ্ব সমাসকে তাহলে কত ভাগে ভাগ করা হয়েছে? দ্বন্দ্ব সমাসকে মোটামুটি কত ভাগে ভাগ করা হয়েছে বলো দেখি। ভাই আপনার বাসায় কি পড়লে বলি? হ্যাঁ, আমার বাসায় আমার দাদি আছে, তো আমার বাসায় আমার দাদি আছে, আমার দাদি আছে। এখন দাদির কাছে অনেক পড়লে পড়লি আছে। এবং আমি ধরো এখন আমি পড়ে হচ্ছে 3rd ইয়ারে, ঠিক আছে? আমি পড়ে এখন 3rd ইয়ারে। যখন আমি বাড়িতে যাই, দাদি এখন আমি পড়লা পুটলি থেকে বের করে আমাকে 5 টাকা 10 টাকা এরকম দেয়। হ্যাঁ, বলে যে আই বাইরে গিয়ে কিছু মিষ্টি খাস, এখনো বলে। এই যে পোটলা পুটলি থেকে এই টাকাগুলো বের করে, বেশিরভাগ থাকে হচ্ছে কয়েন, অথবা হচ্ছে ওই আগের আমলে যে টাকাগুলো আছে না, যে তোমার মনে করো 10 15 12 সালের দিকে যে টাকাগুলো চলতো, ওই নোটগুলো আমাদের বের করে করে এখনো দেয়, বলে এইগুলো খাস। প্র্যাকটিস করতে ভাই, আমি ক্লাসে পারি কিন্তু বাইরে পারি না, প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, দ্বন্দ্ব সমাসকে ভাগ করা হচ্ছে 8 ভাগে। এবং তোমাদের যাদের হচ্ছে মনে হচ্ছে যে কঠিন, যে আমি ক্লাসে পারছি কিন্তু পরে পারবো না, ক্লাসে পারছি পরে পারবো না, তোমাদের প্রচুর প্র্যাকটিস করতে হবে। এখন এই দেখো এই যে তোমার অহিনকুল, অহিনকুল, সৈন্য সামন্ত, হিত অহিত, আবার 8 7 7 17 এইগুলো তোমরা সলভ করছো না? তোমাদের ভিতরে কিন্তু অনেকেই সলভ করছে না, করছো না? অনেকেই ধরে সমাধান করলে। এইগুলো প্রত্যেকটা হচ্ছে বোর্ড কোশ্চেন, এগুলো হচ্ছে প্রত্যেকটা বোর্ড কোশ্চেন। আমি তোমাদের বলে দিচ্ছি কোন জায়গা থেকে কোন জায়গা থেকে এসেছে। এগুলো হচ্ছে প্রত্যেকটা বোর্ড কোশ্চেন। হ্যাঁ,
এর থেকে কঠিন প্রশ্ন আসবে না। দেখো ৮৬ যেটা এসছে, ৮৬ প্রশ্ন এসছে হচ্ছে কুয়াকাটা বোর্ডে এসছে ১৯ সালে, অহিনকুল এসছে কত সালে, যশোর বোর্ডে এসছে, দিনাজপুর বোর্ডে এসছে, রাজশাহী বোর্ডে এসছে। ৭১৭ এসছে কোথায়, রাজশাহী বোর্ডে এসছে। সৈন্য সামন্তে এসছে কোথায়, দিনাজপুর বোর্ডে এসছে, যশোর বোর্ডে এসছে, চট্টগ্রাম বোর্ডে এসছে। হিতাহিত কোথায় এসছে, চট্টগ্রাম বোর্ড, রাজশাহী বোর্ড, যশোর বোর্ড। এই প্রশ্নগুলো বিভিন্ন বোর্ডে বিভিন্ন বার এসেছে, ঠিক আছে। এই জন্য এত ভাবার কিছু নেই। আমার নানুর কাছে অনেক পড়লা পড়লি আছে ভাইয়া, আল্লাহর করে যেতে হবে গা। এখন দেখো আমরা তাহলে দ্বন্দ্ব সমাস কত প্রকার দেখলাম ভাইয়া, মোটামুটি ৮ প্রকার দেখলাম, ঠিক আছে। কত প্রকার এটা প্রশ্ন আসবে না, বাট মনে রাখলা। তোমরা নোট ডাউন করছো তো, কে কে নোট করছো আমাকে কমেন্ট করে জানাও তো দেখি, কে কে নোট করছো এটা আমাকে কমেন্ট করে জানাও। এটা হচ্ছে টপিক তোমার মোটামুটি ব্যাকরণে কত নম্বর আসে, ৫ ১০ এরকম আসে না। এবং সবথেকে গুরুত্বপূর্ণ অ্যাডমিশনে এখান থেকে প্রশ্ন মাস্ট আসে, অ্যাডমিশনে এখান থেকে প্রশ্ন তোমার মাস্ট আসবে। এখন অ্যাডমিশনের 0.25 মার্কের জন্য তুমি হচ্ছে ২০০০ থেকে ৩০০০ পোলাপানের পিছনে পড়ে যাবে, ২০০০ থেকে ৩০০০ পোলাপানের পিছনে পড়ে যাবে, মানে তোমার এখানে চান্স হবে না এই যে 25 মার্কের জন্য, মাত্র 0.25 মার্কের জন্য। এখন তোমার যদি সমাজ থেকে 2টা প্রশ্ন ঢাকা ইউনিভার্সিটি দিয়ে দেয় আর এই দুটো যদি তুমি না পারো তাহলে তুমি শেষ, তোমার ঢাকা ইউনিভার্সিটি পড়ার স্বপ্ন শেষ। আর যদি এই 2টা প্রশ্ন তুমি পারো তাহলে মনে করবে যে ভাই হ্যাঁ ঠিক আছে আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে পারবো, ঠিক আছে। বুঝতে পেরেছো? তারপরে আসি, দেখো এই দ্বন্দ্ব সমাসকে আমরা কত ভাগে ভাগ করেছি দেখো তো, 8 ভাগে। এখন দেখো সাধারণ দ্বন্দ্ব কোনগুলো আছে, সাধারণ দ্বন্দ্ব একাধিক পদের একত্র অবস্থানে, একাধিক পদের কি একত্র অবস্থানে সমাস হলে তাকে আমরা কি বলবো, দ্বন্দ্ব, মানে সাধারণ দ্বন্দ্ব যেটা আর কি, যে এদের ভিতরে খুব বেশি সম্পর্ক নাই, ঠিক আছে। যেমন কি আছে, কালি কালি ও কলম, কি আছে ভাইয়া, কালি ও কলম, অর্থাৎ কি কালি কলম, কি কালি ও কলম, এখানে যে একটা এ চিহ্ন হবে। আবার দেখো লতা পাতা, কি আছে লতা পাতা, অর্থাৎ কি লতা ও পাতা, ঠিক আছে। আবার দেখো মিলনার্থক দ্বন্দ্ব, মিলনার্থক দ্বন্দ্ব খুবই ইম্পর্টেন্ট, মিলনার্থক দ্বন্দ্ব কি খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। যেমন মিলনার্থক দ্বন্দ্ব হচ্ছে মেইনলি তোমাদের এই ডেফিনিশন দেখা রাখবে। মিলনার্থক দ্বন্দ্ব হচ্ছে যে দুইটার মিল বোঝাবে, ঠিক আছে। যেমন আমি যদি লিখি মা বাবা, কি লিখলাম, মা বাবা। এই যে মা বাবা, হ্যাঁ মা বাবার ভিতরে কি কোনো মারামারির সম্পর্ক নাকি ভালোবাসার সম্পর্ক, নাকি বলতো মারামারি, মা বাবার ভিতরে মারামারির সম্পর্ক নাকি ভালোবাসার সম্পর্ক? মা বাবার ভিতরে সবসময় একটা সুন্দর সম্পর্ক থাকে, ভালোবাসার সম্পর্ক থাকে, তাই না? সুন্দর সম্পর্ক থাকে, তাদের এই যে ভালোবাসা আদর যত্ন দিয়ে আমাদেরকে বড় করে। এই যে মা বাবা, এই যে একটা মিল আছে তাদের ভিতরে, কি আছে ভাই, একটা মিল আছে। এই জন্য এটাকে আমরা কি বলবো, মিলনার্থক দ্বন্দ্ব বলবো, মা ও বাবা, কি মা ও বাবা। আবার দেখো একই ভাবে দেখো এখানে কি আছে, চা চা বিস্কুট, কি লিখলাম, চা বিস্কুট, চা বিস্কুট, চা বিস্কুট। এই যে চা আর বিস্কুট, হ্যাঁ চা আর বিস্কুট কি এরকম যে চা আমি যদি খাই তাহলে বিস্কিট আমি খেতে পারবো না, এরকম তো না। উল্টা হচ্ছে এরকম হয় যে চা যদি আমি খাই তাহলে যদি একটা বিস্কিট দিলে এটা ডুবিয়ে ডুবিয়ে খেতাম আর কি। এই যে এখানেও কিন্তু এদের ভিতরে একটা বিশাল মিল আছে, তাহলে এটা কি মিলনার্থক দ্বন্দ্ব। অর্থাৎ যে সকল ব্যাস বাক্য দেখে তোমার মনে হবে যে এদের ভিতরে মিল আছে, কি আছে ভাইয়া, মিল আছে, তাহলে ওইগুলো থেকে হচ্ছে মিলনার্থক দ্বন্দ্ব বলবো। অর্থাৎ কি তাদের ভিতরে একটা সুসম্পর্ক প্রমাণ করে, তাদেরকে আমরা কি বলবো, বলবো হচ্ছে মিলনার্থক দ্বন্দ্ব। আবার দেখো জিন পরি, জিন জিন পরি, এখানে কি এই যে আমরা জিন পরি যে কথাটা বলি আর কি, জিন আছে, পরি আছে, আত্মা আছে। এখানে জিন হচ্ছে কি, এটা পুরুষবাচক, পুরুষবাচক, আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে নারীবাচক, পুরুষবাচক এবং নারীবাচক, ঠিক আছে। এই যে এখন আমরা যেমন বলি না বর বউ, এই জিন পরিও এরকম, এই এদের ভিতর কি আছে, একটা মিল আছে, ঠিক আছে, একটা সুন্দর মিল আছে। এই জন্য কি জিন পরিকে আমরা কি বলবো, মিলনার্থক দ্বন্দ্ব সমাস বলবো। এখন কি তোমরা বুঝতে পেরেছো? হ্যাঁ, মিলনার্থকে মোটামুটি হচ্ছে একটা গুড কেমিস্ট্রি থাকবে, গুড কেমিস্ট্রি থাকবে, মানুষের ক্ষেত্রে একটা ভালোবাসা থাকবে, যেমন ভাই বোন, হ্যাঁ ভাই বোন। আবার আবার লিখলাম জিন পরি, জিন পরি, অর্থাৎ কি একটা ভালো, তাদের ভিতরে একটা কেমিস্ট্রি থাকবে, ভালো একটা মিল থাকবে, সেগুলোকে আমরা কি বলবো, মিলনার্থক দ্বন্দ্ব বলবো, ঠিক আছে। বুঝতে পেরেছো? আমি এক্সট্রিমলি সরি যে আজকে সাউন্ডটা একটু খারাপ আসছে, এই জন্য হচ্ছে সমস্যাটা হচ্ছে, আমি আগামী দিন থেকে ইনশাআল্লাহ ঠিক করে ফেলবো, ঠিক আছে। এখন দেখো তোমাদের অনেকে প্রশ্ন করতে পারে, ফাঁকিবাজ যারা আছে, যে ভাই এক্সামে যদি প্রশ্ন আসে দ্বন্দ্ব সমাস থেকে, এই যে দ্বন্দ্ব সমাস থেকে যদি প্রশ্ন আসে তাহলে কি ভাই আমার শুধু দ্বন্দ্ব সমাস লিখলে হবে নাকি মিলনার্থক দ্বন্দ্ব, একসারি দ্বন্দ্ব, অলুক দ্বন্দ্ব এভাবে লিখতে হবে? প্রশ্ন হচ্ছে বোর্ড পরীক্ষায় যদি প্রশ্ন হয় তুমি শুধু দ্বন্দ্ব সমাস লিখলেই হবে, কিন্তু এই যে অ্যাডমিশনের সময় হবে কি,
অ্যাডমিশনের সময় তোমাদের দিয়ে দিবে বাপ মা, এটা কোন ধরনের দ্বন্দ্ব সমাস। এখন যদি তুমি না জানো বাবা মা কোন ধরনের দ্বন্দ্ব সমাস, তাহলে তুমি উত্তর করতে পারবে না ভাই। এই জন্য বাপ মা কোন ধরনের দ্বন্দ্ব সমাস হবে, বাপ মা হচ্ছে মিলনার্থক, মিলনার্থক দ্বন্দ্ব সমাস, মিলনার্থক দ্বন্দ্ব সমাস, ঠিক আছে, মিলনার্থক দ্বন্দ্ব সমাস। এইভাবে আমাদের মাথায় রাখতে হবে, বুঝতে পেরেছো? তারপর দেখো সম্বন্ধবাচক দ্বন্দ্ব। কি সম্বন্ধবাচক দ্বন্দ্ব? যে সমাসের সম্বন্ধ বোঝায়, সম্বন্ধ তাকে আমরা কি বলি, সম্বন্ধবাচক দ্বন্দ্ব বলি। অর্থাৎ কি তাদের ভিতরে একটা সম্পর্ক আছে, এক কথা হচ্ছে সম্পর্ক, সম্পর্ক আছে, ঠিক আছে, সম্পর্ক আছে, তাদেরকে আমরা কি বলবো, তাদেরকে আমরা বলবো হচ্ছে সম্বন্ধবাচক দ্বন্দ্ব। এখন দেখো তো কোনটা আছে, দম্পতি, দম্পতি। এখন দম্পতি কি, কাপল, দম্পতি তোমরা আবার বাংলা পড়ানো তো, COPL কাপল। এই যে কাপল, হ্যাঁ, কাপলদের ভিতর কি সম্পর্ক থাকে, কাপলদের ভিতর থাকে একটা ভালোবাসার সম্পর্ক, ঠিক আছে। তারা বিয়ে করে, করে কি করে, তারা একটা পরিবার গঠন করে, করে একসাথে থাকে, থেকে তারা বাবা মা দেখাশোনা করে, তাদের বাচ্চা কাচ্চা হয়, তাদের বাচ্চা কাচ্চা স্কুলে পাঠায়। এখানে কি হয়, এখানে মেইনলি হচ্ছে তাদের ভিতরে একটা সম্পর্ক আছে, তারা হচ্ছে একজন বর একজন বউ, অথবা একজন দম একজন পতি, ঠিক আছে। এই জন্যই এই যে সম্বন্ধের মাধ্যমে যে দ্বন্দ্ব সমাসগুলো হবে সেগুলোকে আমরা কি বলবো, সেগুলোকে আমরা বলবো সম্বন্ধবাচক দ্বন্দ্ব সমাস। তাহলে এটা কি হবে, দম ও পতি, দম ও পতি। একই ভাবে দেখো মাতা পিতা, মাতা পিতাটা তোমরা করো, মাতা পিতাটা তোমরা করো দেখি, মাতা পিতাটা তোমরা করো দেখি, মাতা পিতাটা তোমরা করো, মাতা পিতাটা তোমরা করো দেখি। মাতা পিতাটা কি হবে বলো তো দেখি ভাইয়া, মাতা পিতা এটা তোমরা করো, কি হবে বলো দেখি, মাতা পিতা তোমরা করো দেখি, এটা বলো দেখি। মেয়ে ও জামাই, মেয়ে জামাই, হ্যাঁ হবে, মেয়ে ও জামাই হবে। আবার একটা দেখো বিরোধার্থক, বিরোধার্থক অথবা বিপরীতার্থক দ্বন্দ্ব, বিরোধার্থক অথবা কি বিপরীতার্থক দ্বন্দ্ব। দ্বন্দ্ব সমাসের পূর্বপদ এবং পরপদ বিপরীত অর্থ প্রকাশ করলে, যেমন আমি যদি লিখি দা কুমড়ো, কি লিখলাম, দা কুমড়ো। এখন দেখো দা কি, দা হচ্ছে একটা কাটার জিনিস না, দা কি ভাইয়া একটা কাটার জিনিস, দা কি একটা কাটার জিনিস, ঠিক আছে। এটা দিয়ে আমরা কি করি, বিভিন্ন জিনিসপত্র কাটি। এবং কুমড়ো কি, কুমড়ো হচ্ছে একটা সবজি, সবজি, সবজি যেটা আমরা রান্না করে কি করি, কেটে ফেলি, কেটে টুকরো টুকরো করে কড়াইতে দিয়ে রান্না করি। এই যে দা এবং কুমড়ো, এখানে পূর্বপদ কি, এখানে পূর্বপদ হচ্ছে, এখানে পূর্বপদ কোনটা, এখানে পূর্বপদ হচ্ছে দা, ঠিক আছে, এটা হচ্ছে পূর্বপদ, এবং পরপদ কি কুমড়ো। এদের ভিতরে কি কোনো ভালোবাসা তুমি দেখতে পাচ্ছ, এদের ভিতরে কোনো মিল দেখতে পাচ্ছ না কিন্তু, হ্যাঁ। এদের ভিতরে কি হচ্ছে, কুমড়ো যদি দায়ের নিচে একবার আসে কুমড়ো দুই খণ্ড হয়ে যাবে, ঠিক আছে, অথবা কুমড়োর উপরে যদি দায় একবার পড়ে তাহলে কুমড়ো দুই খণ্ড হয়ে যাবে। এই যে এদের ভিতরে কি আছে, একটা বিপরীত অথবা বিরোধার্থক সম্পর্ক আছে, এই জন্য এগুলোকে আমরা কি বলবো, বিরোধার্থক দ্বন্দ্ব সমাস বলে থাকবো, ঠিক আছে। যেমন হবে এটারও কিন্তু বেশ বাক্য হবে দা ও কুমড়ো, দা ও কি কুমড়ো। একই ভাবে দেখো আর কি আছে, ছোট বড়, ছোট বড়টা তোমরা করো, দেখো এখানে ছোট এবং বড়, ছোট এবং বড় দুইটাই কি বিপরীত মিনিং, একটা হচ্ছে ছোট একটা হচ্ছে অনেক বড়, এই যে বিপরীত মিনিং বোঝাচ্ছে, এগুলোকেও আমরা কি বিরোধার্থক বা বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস বলবো। ছোট বড়টা তোমরা করো দেখি, ছোট বড়টা তোমরা করো, ছোট বড়টা তোমরা করো। মাতা পিতা, একজন লিখছে মা পিতা, তাওহিদুল ইসলাম, এই মা ও পিতা না রে ভাই, মাতা ও পিতা, তোমার মাঝে হচ্ছে অব্যয় কই, বুঝতে পেরেছো? স্বামী স্ত্রী, অহিনকুল, অহিনকুল, হ্যাঁ হ্যাঁ অহিনকুল, এটাও একটা হচ্ছে বিপরীতার্থক বা বিরোধার্থক দ্বন্দ্বের উদাহরণ, ঠিক আছে। এখন ছোট বড়টা করো তো দেখি, ছোট বড়টা করো। তারপর কি আছে, একশেষ দ্বন্দ্ব। কি দ্বন্দ্ব ভাইয়া, একশেষ দ্বন্দ্ব, একশেষ দ্বন্দ্ব, ঠিক আছে। অর্থাৎ যে সমাসে প্রধান পদটি অবশিষ্ট থেকে অন্য পদে লোপ পায়, অর্থাৎ কি, ধরো এখানে সবথেকে ভালো উদাহরণ হচ্ছে এটা, সে আমি, সে তুমি আমি, হ্যাঁ। এখানে প্রথম, এখানে দেখো ব্যাস বাক্যটা কি, এখানে কি সমস্ত পদটা কি, সমস্ত পদ হচ্ছে আমরা, এখানে সমস্ত পদ কি আমরা। এবং দেখো এখানে তিনটা পদ, দ্বন্দ্ব সমাসে আমরা সাধারণত কয়টা পদ দেখেছি, দুইটা পদ দেখেছি আমরা সবসময়, দেখি কি দুই পদ দেখি, দুইটা পদ আমরা দেখি ব্যাস বাক্য করার সময়। কিন্তু এখানে দেখো কয়টা পদ, এক দুই তিন, এখানে কয়টা পদ, তিনটা পদ। এখানে বিষয় হচ্ছে এই যে সমস্ত পদ কি, সমস্ত পদ হচ্ছে আমরা, আমরা শব্দটা কই থেকে আসে, আমি থেকে আসে, কই থেকে আসে ভাইয়া, আমি থেকে আসে। তাহলে ব্যাস বাক্যে এখানে মূল পদ কোনটা, মূল পদ হচ্ছে আমি, এখানে ব্যাস বাক্যে মূল পদ হচ্ছে কে, আমি। এই যে সে তুমি ও আমি, এটার ব্যাস বাক্য করলাম আমরা, এবং সমস্ত পদ করতে গেলে কি হচ্ছে, আমরা, কি হচ্ছে আমরা। এখন যখন আমি সমস্ত পদকে ব্যাস বাক্য করব তখন এটাকে আমরা ভাঙছি কিভাবে, সে তুমি ও আমি, ঠিক আছে।
এবং যখন আমি ব্যাস বাক্য করতে যাচ্ছি তখন কি দেখছি দেখো তো, এখানে মোট 3টা পদ আছে, কিন্তু যখন আমরা এটাকে সমস্ত পদে লিখতে যাচ্ছি তখন শুধুমাত্র একটা পদের উপর ভিত্তি করে আমরা কি লিখছি, সেই সমস্ত পদটা লিখছি। অর্থাৎ যেই সমাসে ব্যাস বাক্যের প্রধান পদ বাদ দিয়ে বাকি পদ লোপ পায় সেগুলোকে আমরা বলবো কি একশেষ দ্বন্দ্ব। অর্থাৎ কি একটা থেকে বাকি পদগুলো শেষ হয়ে যাবে, একটা পদ থেকে বাকি পদগুলো শেষ হয়ে যাবে। সে, তুমি ও আমি, আমরা। ঠিক আছে, আরেকটা লিখে দেখি, আরেকটা লিখবো না, এই টাইপের হচ্ছে খুব বেশি আসে না, বুঝছো, বুঝতে পেরেছো? এই টাইপের সেই প্রশ্ন খুব বেশি আসে না, এবং এই প্রশ্নটা কিন্তু অনেকবার যশোর বোর্ড, রাজশাহী বোর্ড, চট্টগ্রাম বোর্ড, ঢাকা বোর্ড সব জায়গায় এসছে এটা, এবং বিভিন্ন জায়গায় এসছে। তাহলে একশেষ দ্বন্দ্ব, একশেষ দ্বন্দ্ব কি হবে বলো তো দেখি, একশেষ দ্বন্দ্ব কি বুঝতে পেরেছো তোমরা? একশেষ দ্বন্দ্ব বুঝতে পেরেছো নাকি আমাকে কমেন্ট করে জানাও। একশেষ দ্বন্দ্ব বুঝতে পেরেছো নাকি কমেন্ট করে আমাকে জানাও। সবাই গুণার ভাগিদার হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। ভাই আমি কি গুণা করলাম আমি তো বুঝি নাই, এখানে কি গুণা হচ্ছে না হচ্ছে বুঝি নাই তো। সে ও তুমি তোমরা, সে ও তুমি তোমরা, হ্যাঁ সে ও তুমি তোমরা, জি জি জি, এই তো বুঝতে পেরেছো। তারপরে আসি দেখি অলোপ দ্বন্দ্ব। অলোপ দ্বন্দ্ব কি, যে দ্বন্দ্ব সমানের সমস্ত পদগুলোর বিভক্তি লুপ্ত না হয়ে কি হয় সমস্ত পদে যুক্ত থাকে। অর্থাৎ কি ব্যাস বাক্যে যে ব্যাস বাক্যে কি থাকে, যে বিভক্তি গুলো থাকে, যেমন কি, যেমন ধরো দুধ, দুধ হচ্ছে মেইন শব্দ, ঠিক আছে, দুধ হচ্ছে মেইন শব্দ, এর সাথে এ যুক্ত হচ্ছে, এ বিভক্তি যুক্ত হচ্ছে দুধে, দুধে ভাতে, ঠিক আছে, দুধে ভাতে। এখন এখানে কি বলছে যে সমস্যমান পদগুলোর বিভক্তি কি হয় না, লোপ পাবে না, লোপ না পেয়ে সোজা গিয়ে কিসে সমস্ত পদে হবে, সমস্ত পদেও এই বিভক্তি যুক্ত হবে। যেমন কি আছে দুধে ভাতে, কি আছে দেখো তো ভাই, দুধে ভাতে, এটাকে যদি ব্যাস বাক্য করি কি হবে, দুধে ও ভাতে। আবার দেখো বনে বাদারে, বনে ও বাদারে, বনে ও বাদারে। আরো আছে দেখো হাতে পায়ে, হাতে ও পায়ে, হাতে ও কি পায়ে। এবার পথে ঘাটেরা তোমরা করো, পথে ঘাটেরা তোমরা করো দেখি, পথে ঘাটে তোমরা করো, পথে ঘাটেরা তোমরা করে ফেলো, পথে ঘাটেতে তোমরা করো, পথে ঘাটেতে তোমরা করো, পথে ঘাটেটা তোমরা করে ফেলো, পথে ঘাটেটা তোমরা করে ফেলো, পথে ঘাটে এটা তোমরা করো, পথে ঘাটে এটা তোমরা করো দেখি, পথে ঘাটে এটা তোমরা করো। অর্থাৎ কি হবে, ব্যাস বাক্যের যে বিভক্তি থাকবে পদের, সেই বিভক্তি সমস্ত পদে গিয়ে লোপ পাবে না, তাকে আমরা কি বলবো, অলোপ দ্বন্দ্ব বলবো। ঠিক আছে, আমরা কি বলবো, অলোপ দ্বন্দ্ব বলবো। এখন বহুপদী দ্বন্দ্ব দেখো, বহুপদী দ্বন্দ্ব, বহুপদী দ্বন্দ্ব। এখন পথেও ঘাটে, হ্যাঁ পথেও ঘাটে, সীমা বলেছে পথেও ঘাটে, ঠিক আছে। এখন দেখো বহুপদী দ্বন্দ্ব কোনগুলোকে, তিন বা বহু পদ মিলে, তিন বা বহু পদ মিলে যে দ্বন্দ্ব সমাস হয় তাকে আমরা কি বলি, বহুপদী দ্বন্দ্ব বলি। সচরাচর দ্বন্দ্ব সমাসে কয়টা পদ থাকে, দুইটা পদ থাকে। যেমন যেমন হচ্ছে মা বাবা, মা বাবা, ভাই বোন, মা বাবা ভাই বোন। এখানে কি হচ্ছে, সবগুলো দুইটা দুইটা করে পদ থাকে না, দেখো তো এই যে দুইটা করে পদ থাকে না, কিন্তু এখানে দেখো সমাসের নামটাই দেখো বহুপদী দ্বন্দ্ব, বহুপদী দ্বন্দ্ব, এটা কি বোঝাচ্ছে, তার মানে কি বহু পদ থাকবে, একের অধিক পদ থাকবে। অর্থাৎ কি যে সমাসে দুইয়ের অধিক পদ থাকবে সমস্ত পদে, সেগুলোকে আমরা কি বলবো, বহুপদী দ্বন্দ্ব সমাস বলবো। যেমন আছে কি তেল নুন ও লাকড়ি, তেল, তেল নুন ও লাকড়ি, এটা হচ্ছে কি, এটা সমস্ত পদে কি হবে, তেল হাইপেন নুন হাইপেন লাকড়ি। বুঝতে পেরেছো? তাহলে এটা করো তো দেখি, তেল নুন লাকড়ি, এটা করো। এবং মনে রাখতে হবে যখন এটা ব্যাস বাক্য করা হবে তখন কি হবে, এই যে তেল লিখবো, নুন, তেল নুন, তেলের পরে প্রথম পদের পরে হচ্ছে কমা হবে, দ্বিতীয় পদের পরে ও হবে, এবং তৃতীয় পদ হবে, তৃতীয় পদ তারপরে লিখবো। ঠিক আছে, প্রথম পদের পরে কমা, তারপরে দ্বিতীয় পদ, তারপরে ও অথবা এবং, তারপরে তৃতীয় পদ। বুঝতে পেরেছো? বহুপদী, বহুপদী, বহুপদী দ্বন্দ্ব কি তোমরা বুঝতে পেরেছো নাকি বলো তো ভাইয়া, বহুপদী দ্বন্দ্ব তোমরা বুঝতে পেরেছো নাকি আমাকে কমেন্ট করে জানাও। বহুপদী দ্বন্দ্ব কি তোমরা বুঝতে পেরেছো? একশেষ দ্বন্দ্ব বহুপদী দ্বন্দ্ব একই রকম লাগছে, না না একই রকম না। একশেষ দ্বন্দ্বে হচ্ছে তোমার একটা বাদে সবগুলো লোপ পাবে, এবং বহুপদী দ্বন্দ্বে কোনোটাই লোপ পাবে না, কোনোটাই লোপ পাবে না। ঠিক আছে, এক একশেষ দ্বন্দ্বে হচ্ছে অনেকগুলো পদ নিয়ে গঠিত হয়। হ্যাঁ বুঝতে পেরেছো আমার কথা, বুঝতে পেরেছো নাকি বলো, বুঝতে পেরেছো নাকি আমাকে বলো। এবার হচ্ছে আমরা কঠিন টপিকে যাব, ঠিক আছে, একটু কঠিন। এবার আমরা পড়বো কি, কর্মধারয় সমাস পড়বো, কর্মধারয়
সমাস আমরা পড়বো, কর্মধারয় সমাস আমরা এখানে পড়বো, ঠিক আছে? কর্মধারয় সমাসটা আমরা পড়বো, বুঝতে পেরেছো? এখন দেখো একশেষ দ্বন্দ্ব এবং বহুপদী ধর্মের ভিতরে কারো কোনো কনফিউশন আছে? আবার একটু বুঝিয়ে দেন, আমার ওয়াইফাই বলে বুঝ, তুমি হচ্ছে ক্লাস একটু টেনে দেখে নিও, সমস্যা নাই। এখন দেখো কর্মধারয় সমাস, কর্মধারয় সমাস, ঠিক আছে? কর্মধারয় সমাস হচ্ছে একটু বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? একটু বেশি কি ইম্পর্টেন্ট, কর্মধারয় সমাসটা একটু বেশি ইম্পর্টেন্ট। দেখো তো, যেখানে বিশেষণ ও বিশেষণ ভাবপূর্ণ পদের সাথে বিশেষ্য ও বিশেষণ ভাবপূর্ণ পদের সমাস হয় এবং পরপদের অর্থই প্রধান রূপে প্রতীয়মান হয় তাকে কর্মধারয় সমাস বলে। এখন বলো, কর্মধারয় সমাসে কোন পদ প্রধান? কর্মধারয় সমাসে কোন পদ প্রধান আমাকে বলো। কর্মধারয় সমাসে কোন পদ প্রধান? কর্মধারয় সমাসে কোন পদ প্রধান? এখন বলো দেখি, এটা বলো। কর্মধারয় সমাসে সর্বদা কোন পদ প্রধান হবে? কর্মধারয় সমাসে কোন পদ প্রধান হবে? কর্মধারয় সমাসে কোন পদ প্রধান? কর্মধারয় সমাসে কোন পদ প্রধান? কর্মধারয় সমাসে কোন পদ প্রধান? কর্মধারয় সমাসে কোন পদ প্রধান বলো। কর্মধারয় সমাসে কোন পদ প্রধান আমাকে বলো দেখি। কর্মধারয় সমাসে কোন পদ প্রধান? কর্মধারয় সমাসে সর্বদাই পরপদ প্রধান, ঠিক আছে? কর্মধারয় সমাসে সর্বদাই পরপদ প্রধান। এখন দেখো কয়েকটা উদাহরণ আগে আমরা দেখি। দেখো এখানে কি বলছে, বিশেষণ এবং বিশেষণ, বিশেষণ এবং বিশেষণ এবং অর্থাৎ কি নাউন যোগ অ্যাডজেক্টিভ, নাউন যোগ নাউন, অ্যাডজেক্টিভ যোগ নাউন এবং কি অ্যাডজেক্টিভ যোগ অ্যাডজেক্টিভ, এই পদগুলোর মিলনে যে সমাস হয় সেগুলোকে আমরা কি বলবো? কর্মধারয় সমাস বলবো। এবং কর্মধারয় সমাসে সর্বদাই কি হবে? পরপদ প্রধান হবে, ঠিক আছে? পরপদ সর্বদাই কি হবে? পরপদ প্রধান হবে, পরপদ প্রধান হবে। এখানে এইচএসসি 26 বছর কে আসো? এইচএসসি 26 বছর কেউ আসো? 26 বছর কেউ আসো এখানে? এইচএসসি 26 বছর কে আসো বলো তো? এবং এইচএসসি 27 এর কে আসো আমাকে বলো। 27 এর কে আসো, 26 এর কে আসো, 27 এর কে আসো? লিখে জানাও তো দেখি, আমাকে লিখে জানাও। তাহলে এখন বলো দেখি, কর্মধারয় সমাসে পরপদ প্রধান, কর্মধারয় সমাসে কি পরপদ প্রধান? হ্যাঁ ইংরেজি, এখন অ্যাডমিশন করতে গেলে তোমাদের ইংরেজিও লাগবে। এখন যারা হচ্ছে 26 ব্যাচ কে আসো, 27 ব্যাচ কে আসো আমাকে কমেন্ট করে জানাও। দেখো এখন আমরা একটু কর্মধারয় সমাসের ব্যাস বাক্য করি, তাহলে বুঝতে পারবা। কর্মধারয় সমাসের ব্যাস বাক্যটা করে ফেলে। দেখো কদাচার কি হবে বলো দেখি। কদাচার কি হবে? কু যে আচার, কি কু যে আচার, কু যে আচার। এখানে আচার মানে আবার তোমরা ভেবো না যে আমের আচার, তেঁতুলের আচার, ওইগুলো না কিন্তু। হ্যাঁ, এই আচার অর্থ কি? আচরণ। এই আচার অর্থ কি? আচরণ, আচরণ, ঠিক আছে? আবার দেখো নব পৃথিবী কি আছে ভাইয়া? নব পৃথিবী, নব যে পৃথিবী, নব যে পৃথিবী। আমি একটু আগে কি বলেছি? বিশেষ্য প্লাস বিশেষণ অথবা বিশেষণ প্লাস বিশেষণ। আবার এটা লিখে দিই, দেখো নাউন প্লাস অ্যাডজেক্টিভ, নাউন প্লাস নাউন, অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডজেক্টিভ। এইগুলো, এই পদগুলো দিয়ে হচ্ছে যেই সমাস হবে সেগুলোকে আমরা কি বলবো? কর্মধারয় সমাস বলবো। কর্মধারয় সমাসে সর্বদাই কি হবে? কর্মধারয় সমাসে সর্বদাই হচ্ছে এই যে পরপদ প্রধান হবে। এবং দেখো এখানে দেখো কদাচার অর্থাৎ কি? কু যে আচার, এই যে কদ, কদ হচ্ছে কি? অ্যাডজেক্টিভ। কদ অর্থ কি? খারাপ, কদ অর্থ কি? খারাপ। আবার দেখো নব, নব, নব পৃথিবী অর্থাৎ কি? নতুন পৃথিবী, নতুন পৃথিবী, নতুন কি? নতুন, এখানে অ্যাডজেক্টিভ। আবার দেখো নব যৌবন, নব যৌবন, এখানে যৌবন কি? যৌবন হচ্ছে নাউন, অর্থাৎ কি? নব যে যৌবন, নব যে যৌবন, নব যে যৌবন, এখানে কি? এই যে নব কি? অ্যাডজেক্টিভ, নব কি? অ্যাডজেক্টিভ, ঠিক আছে? মন্দ ভাগ্য, ভাগ্য কি? ভাগ্য নাউন, মন্দ কি? মন্দ হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। তাহলে কি? মন্দ যে ভাগ্য, মন্দ যে ভাগ্য। অর্থাৎ তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানাও যদি কর্মধারয় সমাস, কর্মধারয় সমাস কোন কোন পদের, কোন কোন পদ নিয়ে মেইনলি কর্মধারয় সমাস হয়? বিশেষ্য এবং বিশেষণ পদ নিয়ে কর্মধারয় সমাস হয়। অর্থাৎ কি? কর্মধারয় সমাস তুমি যেইভাবে ভাগ করো, হয় পূর্বপদ বিশেষ্য হবে, না হয় পরপদ বিশেষ্য হবে, হয় পূর্বপদ বিশেষণ হবে, না হয় পরপদ বিশেষণ হবে। দুইটাই কি হবে? হয় দুইটাই বিশেষ্য হবে। বুঝতে পেরেছো আমার কথা? বিশেষ্য এবং বিশেষণ, বিশেষ্য এবং বিশেষণ, এই দুইটা পদ নিয়ে মেইনলি হচ্ছে কি কর্মধারয় সমাস। এবং কর্মধারয় সমাস সর্বদাই কি হবে? পরপদ প্রধান হবে। কি হবে? পরপদ প্রধান হবে। এখন দেখো তোমাদের 26 ব্যাচ যারা আছো,
26 ব্যাচের যারা আছো তাদের জন্য কি হচ্ছে, 26 ব্যাচের যারা আছো তোমরা, তোমাদের 26 ব্যাচের যারা আছো তোমাদের তো সামনে অ্যাডমিশন পরীক্ষা, তাই না? অ্যাডমিশনের জন্য ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে, ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে বাংলাদেশের যে কোনো ইউনিভার্সিটি, আরইউ বলো, সিইউ বলো, আর কি আছে, জেএনইউ বলো, জেইউ বলো, আবার জিএসটি বলো, যা আছে না কেন সবগুলোর জন্য কোশ্চেন ব্যাংক অনেক বেশি ইম্পর্টেন্ট। কোশ্চেন ব্যাংক সলভ করা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট। এই জন্য আগামী সপ্তাহ থেকে তোমাদের কোশ্চেন ব্যাংক বাংলার উপরে যত কোশ্চেন আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আছে সবগুলো সলভ করাবো লাইভ ক্লাসে। ঠিক আছে, সবগুলো লাইভ ক্লাসে সলভ করাবো। এবং একই সাথে তোমরা যারা হচ্ছে পড়তে ইচ্ছুক আমার কাছে, যে আমার পড়ানো ভালো লাগতে পারে, তোমরা যারা পড়তে ইচ্ছুক, আমার আলাদা অ্যাডমিশন ব্যাচ আছে, ওখানে এমনিতে শখানেকের বেশি স্টুডেন্ট আছে, অনেক স্টুডেন্ট আছে, তোমরা ওখানে যুক্ত হতে পারো, ওখানে আরো স্টুডেন্ট বাড়বে। ঠিক আছে, এখন তোমরা যারা হচ্ছে কোশ্চেন ব্যাংক নিয়ে একটা সমস্যা আছে, ভাই এটা কিভাবে সলভ করব, কিভাবে পড়লে সবথেকে ভালো হবে, এতগুলো তো মনে রাখা পসিবল না, এবং কোন জায়গা থেকে কোন জায়গায় প্রশ্ন আসে, এইগুলো হচ্ছে আমি তোমাদেরকে লাইভ ক্লাসে দেখিয়ে দিব। এবং প্রত্যেকদিন হচ্ছে আমরা 2 সাল করে প্রশ্ন সলভ করব, বাংলা ফার্স্ট পেপার প্লাস সেকেন্ড পেপার। ঠিক আছে, এবং এক সপ্তাহের ভিতরে আমরা আশা করি 14 বছরের প্রশ্ন সলভ করে ফেলবো। তুমি মোটামুটি 20 বছরের প্রশ্ন সলভ করলে এনাফ। ঠিক আছে, এবং যারা হচ্ছে 26 বছর 27 বছর যারা আসো, তোমরা যারা হচ্ছে গ্রামারকে স্ট্রং করতে চাও, তোমরা যারা হচ্ছে বাংলা ব্যাকরণকে স্ট্রং করতে চাও এবং এখন থেকে পড়ছো, তোমাদের জন্য দুইটা সুখবর। এক হচ্ছে আমি বছরব্যাপী তোমাদের বাংলা বুট ক্যাম্প নামে একটা ফ্রি গ্রামার সেশন রাখবো, যে প্রত্যেক সপ্তাহে 2টা করে ক্লাস হবে, যেখানে হচ্ছে ছোট ছোট টপিক পড়ানো হবে যেগুলো অনেক বেশি কঠিন। যেমন ধরো কর্মধারয় সমাসের উপমান কর্মধারয় এবং উপমিত কর্মধারয়, তোমরা সবাই ভুল করো, এটার উপর ধরো একটা 40 মিনিটের লাইভ ক্লাস নিয়ে দিলাম। এটা বাংলা বুট ক্যাম্প বলতে সারা বছর ফ্রি। এবং ইবিআই একটা কোর্স চলবে, যেটা হচ্ছে প্রিমিয়াম ক্লাস চাও, যারা হচ্ছে ভাইয়া আমাদেরকে প্রাইভেটে পড়াবে অনলাইনে, শুধুমাত্র যারা হচ্ছে আমরা প্রিমিয়াম যারা পড়তে চাই, বেশি আগ্রহী, তাদের জন্য হচ্ছে ইবিআই কোর্স চালু আছে, তোমরা এখানে ভর্তি হয়ে যেতে পারো, এখনো ডিসকাউন্ট চলছে। ঠিক আছে, এখন তাহলে বুঝতে পারছো আমার কথা? ভাইয়া রিপ্লাই প্লিজ, কি রিপ্লাই দেবো বলো তো দেখি। ভাই আপনার কাছে পড়তে চাই, পড়াশোনা করতে হবে। ঠিক আছে, খারাপ যে মানুষ, কাঁচা যে কলা কাঁচা যে কলা। ঠিক আছে, এখন দেখো কর্মধারয় সমাজকে আমরা মোটামুটি কয় ভাগে ভাগ করি? কর্মধারয় সমাজকে আমরা কয় ভাগে ভাগ করি বলো তো দেখি। কর্মধারয় সমাজকে আমরা কয় ভাগে ভাগ করি? কর্মধারয় সমাজকে আমরা কয় ভাগে ভাগ করি? কমেন্ট করে জানাও। কর্মধারয় সমাজকে আমরা কয় ভাগে ভাগ করি? কমেন্ট করে জানাও। কর্মধারয় সমাজকে আমরা কয় ভাগে ভাগ করি? কর্মধারয় সমাজকে আমরা মেইনলি 5 ভাগে ভাগ করি। কয় ভাগে ভাগ করি? 5 ভাগে ভাগ করি। এক হচ্ছে সাধারণ কর্মধারয় সমাস, তারপরে কি আছে মধ্যপদলোপী কর্মধারয় সমাস, দুই কি মধ্যপদলোপী কর্মধারয় সমাস, তারপর কি আছে উপমান কর্মধারয় সমাস, উপমিত কর্মধারয় সমাস, এবং কি রূপক কর্মধারয় সমাস। প্রত্যেকটা সমাসের কিছু কিছু বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে এগুলোকে 5 ভাগে ভাগ করা হয়েছে। এবং এই যে গ এবং ঘ নম্বর, এখানেই সবাই সবথেকে বেশি ভুলটা করে। এই যে এই দুইটার ভিতরে সবথেকে বেশি ভুলটা সবাই আমরা করে থাকি। ঠিক আছে, মধ্যপদলোপী কর্মধারয় কি? যেই কর্মধারয় সমাসের ব্যাস বা মধ্যপদ লোপ পায়, কি ভাই? মধ্যপদ লোপ পাবে। ঠিক আছে, মধ্যপদ কি পাবে? লোপ পাবে। ঠিক আছে, আবার দেখো রূপক কর্মধারয় কি করে? এই যে একটা বিষয়কে, মানে দুইটা পদের ভিতরে একটা বিষয়কে আমরা, এই যে রূপক অর্থ কি? তুলনা। ঠিক আছে, এই তুলনাকে আমরা এটা বাস্তব ভাবে কল্পনা করি, এই রূপককে আমরা অনেক সময় কি করি? বাস্তব বানিয়ে ফেলি। যেমন বিষাদ যে সিন্ধু, ঠিক আছে, বিষাদ রূপ সিন্ধু অর্থাৎ কি? দেখো বিষাদ সিন্ধু অর্থাৎ কি? বিষাদ সিন্ধু। এখন এখানে যদি ভাঙি, এই যে বিষাদ অর্থ কি? বিষাদ অর্থ দুঃখ, এবং সিন্ধু অর্থ কি? সাগর। ঠিক আছে, বিষাদ এই যে সাগর। ঠিক আছে, এখন দেখো বিষাদ রূপ সিন্ধু, এটাকে যদি আমি ভাঙি তাহলে কি হবে বলতো? এটা যদি আমি ভাঙি তাহলে হচ্ছে বিষাদ রূপ সিন্ধু। যদি আমি লিখি বিষাদ রূপ সিন্ধু, হ্যাঁ, এখন তোমরাই বলো, এই যে বিষাদ রূপ সিন্ধু, এটা কি সম্ভব? এই দুঃখ কি কখনো, এই যে দুঃখ কি কখনো সাগরের মতো হতে পারে? এই যে তুলনা, বিষাদকে তুলনা করছে কিসের সাথে? সিন্ধুর সাথে। অর্থাৎ কি? তার মানে অনেক দুঃখ, তার 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 কি হয়েছে? সে ফেল করছে,
তার ফোন চুরি হয়ে গেছে, তার আইডিয়া হয়ে গেছে, তার কাছের মানুষ চলে গেছে, অথবা যে কোনো কিছু হতে পারে। হ্যাঁ, তার যত বড় দুঃখই হোক না কেন, এই দুঃখ কি কখনো সাগরের মতো বড় হতে পারে? কিন্তু এই যে দুঃখকে অনেক মহিমান্বিত করার জন্য বা অনেক সিরিয়াস বোঝানোর জন্য এই বিষাদকে আমরা তুলনা করছি কিছু সাথে, এই সিন্ধুর সাথে। এই যে কিছু কিছু রূপককে আমরা বাস্তব হিসেবে দেখি, এইগুলোকে আমরা কি বলবো? রূপক কর্মধারাই বলবো। বুঝতে পেরেছো তাহলে? এখন বুঝতে পেরেছো আমাদের কথা? এই যে 5 প্রকার, 2 যোগ 3 5 প্রকার। ভাইয়া লোভ পাওয়া মানে বাদ পড়া, তাই না? জি জি, লোভ পড়া মানে লোভ পাওয়া মানে বাদ পড়া। বিষাদ রূপ সিন্ধু, বিষাদ সিন্ধু। মন রূপ মাঝি, মন মাঝি। এই যে মন রূপ মাঝি, ঠিক আছে? মন আর মাঝি, মন আর মাঝি কি কোনো দিন এক হয়? মন মাঝি কখনো এক হয়? কিন্তু দেখো এই দুটোকে এত সুন্দর করে তুলনা করছে যে মনে হচ্ছে না দুইটা এক জিনিস। এই যে এখানে কি, এটা হচ্ছে কি রূপক, ঠিক আছে? এটাকে রূপক বলে, এবং এটাকে আমি বাস্তবের সাথে তুলনা করছি। এই যে বাস্তবের সাথে তুলনা করাকে আমরা কি বলবো? এটাকে রূপক কর্মধারাই বলবো। আর রূপক কর্মধারাই হলো যেমন মন রূপ মাঝি, মন মাঝি, ঠিক আছে? এখন আসি, দেখো বেসিক বুঝতে পারছো না? এখন তো বেসিক বুঝতে পারছো। তারপর দেখো প্রথম কি মধ্য পদলোপী কর্মধারায়, দেখো। এবং তার আগে কি ছিল? প্রথমে আমাদের কি ছিল দেখো তো? সাধারণ কর্মধারায় ছিল। সাধারণ কর্মধারায় এটা বোঝার কোনো দরকার নাই। এই চারটা কর্মধারাই বুঝতে পারলে এই চারটা বাদে যে কর্মধারায়টুকু থাকবে সেগুলো হচ্ছে সাধারণ কর্মধারায়। বুঝতে পেরেছো? সাধারণ কর্মধারায় আলাদাভাবে বোঝার কিছু নাই। এই যে কর্মধারায় যেগুলো আছে সেগুলোই মেইনলি সাধারণ কর্মধারায়। শুধুমাত্র এই 4 প্রকার যদি তুমি বুঝতে পারো, এই 4 প্রকার বাদ দিলেই যা থাকবে তাই সাধারণ কর্মধারায় সমাস। দেখো মধ্য, প্রথম কি আছে? মধ্য পদলোপী কর্মধারায়। কি সমাস? মধ্য পদলোপী কর্মধারায়। মধ্য পদলোপী কর্মধারায় সমাসে কি হয় বলো তো দেখি? মধ্য পদলোপী কর্মধারায় সমাসে কি হয় আমাকে কমেন্ট করে জানাও। মধ্য পদলোপী কর্মধারায় কি হয় বলো, আমাকে কমেন্ট করে জানাও। মধ্য পদলোপী কর্মধারায় কি হয়ে থাকে আমাকে কমেন্ট করে জানাও। মধ্য পদলোপী কর্মধারায় কি হয়ে থাকে? মধ্য পদলোপী কর্মধারায় হয়ে থাকে যে ব্যাস বাক্য থাকবে, যে ব্যাস বাক্যটা থাকবে, ঠিক আছে? এই ব্যাস বাক্যের মধ্যপদ, ব্যাস বাক্যের মধ্যপদ লোপ পাবে, লোপ পাবে, লোপ পাবে, লোপ পাবে। হাই হাই, বানান বলে গেছি। লোপ পাবে, ঠিক আছে? মধ্যপদ লোপ আমাদের হচ্ছে এই যে ব্যাস বাক্যের মধ্যপদ কি হবে? লোপ পাবে। এখন দেখো তুমি এটা দেখলেই বুঝবে মধ্য পদলোপী কি বলছে? মধ্য পদলোপী অর্থাৎ কি মধ্যপদ বাদ যাবে, ব্যাস বাক্যের মধ্যপদ বাদ যাবে। যেমন কি আছে? জ্যোৎস্না রাত। জ্যোৎস্না রাতটা কি হবে বলো তো দেখি? জ্যোৎস্না রাত কি হবে? দেখো জ্যোৎস্না রাত, জ্যোৎস্না মানে কি? ওকে জগা দ্বন্দ্ব সময় নাই আকার। জ্যোৎস্না, জ্যোৎস্না শোভিত। জ্যোৎস্না কি? জ্যোৎস্না কি হবে? জ্যোৎস্না রাতেরটা কি হবে বলো তো দেখি? জ্যোৎস্না রাতেরটা কি হবে? জ্যোৎস্না শোভিত রাত, জ্যোৎস্না শোভিত রাত। আর অথবা দেখো জ্যোৎস্না বিধৌত, বিধৌত শোভিত, শোভিত রাত। জ্যোৎস্না বিধৌত শোভিত রাত। বুঝতে পেরেছো? এখানে কি হচ্ছে দেখো তো? জ্যোৎস্না রাত আমরা কি লিখেছি? আমরা সমস্ত পদে লিখেছি তো জ্যোৎস্না রাত, কিন্তু এখানে যে শোভিত বা বিধৌত, শোভিত বা বিধৌত কি হচ্ছে? বাদ পড়ছে। বুঝতে পেরেছো? একইভাবে দেখো ধর্মঘট, একইভাবে কি আছে? ধর্মঘট, ধর্মঘট। ধর্মঘটের ব্যাস বাক্য কি হতে পারে? ধর্ম রক্ষার্থে ঘট, ধর্ম রক্ষার্থে ঘট, ঠিক আছে? ধর্ম রক্ষার্থে কি? ধর্ম রক্ষার্থে কি? ধর্ম রক্ষার্থে ঘট, ঠিক আছে? আবার দেখো কি আছে? পানা পুকুর। কি আছে? পানা পুকুর। তাহলে এখানে কি হবে? পানা ভরা পুকুর। পানা ভরা কি? পানা ভরা পুকুর, পানা ভরা পুকুর। এই এখন দেখো তো দেখি, এই যে জ্যোৎস্না রাত কি আছে? জ্যোৎস্না রাত, এখানে মাঝের পদ লোপ পাচ্ছে। একইভাবে কি আছে? ধর্মঘট, ধর্ম রক্ষার্থে ঘট, এখানে কি হচ্ছে? রক্ষার্থে লোপ পাচ্ছে। একইভাবে ভরা কি হচ্ছে? লোপ পাচ্ছে। বুঝতে পেরেছো তাহলে আমার কথা? তাহলে কি তোমরা আমার কথা বুঝতে পেরেছো? আচ্ছা, সবসময় তোমরা হচ্ছে মেইন বইটা ফলো করবা, যেমন অক্ষর পত্র এবং রেফারেন্স বুক গুলো ফলো করবা। তাহলে এটা বুঝতে পেরেছো? এখন তোমরা একটা করো তো দেখি, একটা তোমরা করো। ভালোবাসা প্রকাশের পর লাভ লেটার। ভালোবাসা প্রকাশের পর লাভ লেটার। আরে বিট কেলে এটা কে রে? সাত ভাই, নাম তো সেরকম, ভালোবাসা প্রকাশ করে। এখন আরেকটা দেখো, হাঁটু জল, হাঁটু, হাঁটু জল, এটা তোমরা করো। হাঁটু জলটা তোমরা করো দেখি, হাঁটু জলটা তোমরা করো, হাঁটু জলটা তোমরা করে আমাকে জানাও। আরেকটা করবে সিংহাসন,
সিংহাসন, এইটাও তোমরা করবা, এই দুইটা তোমরা করবা, ঠিক আছে। সিংহাসন এবং হাঁটু জল এই দুইটা তোমরা করবা, সিংহাসন এবং হাঁটু জল এই দুইটা তোমরা করবা, ঠিক আছে। এই দুইটা হচ্ছে তোমরা করো, তোমরা করো, এই দুইটা তোমরা করো, ঠিক আছে। এই দুইটা তোমরা করো, এই দুইটা তোমরা করো। তারপরে আসি দেখি উপমান কর্মধারয়। উপমান পদের সঙ্গে সাধারণ ধর্মবাচক পদের যে সমাস হয় তাকে কর্মধারয় উপমান কর্মধারয় সমাস বলে। উপমান কি বলছে দেখো, এখন তোমরা বলবা যে ভাই উপমান কর্মধারয় সমাস অনেক কোচিং এ কি করে জানো, অনেক কোচিং এটা কি আছে দেখো তো, এটা কি আছে প্রথম আছে কাজল নাই, ওরা করবে কি কাজলের ন্যায় কালো, কাজলের ন্যায় কালো, কাজলের ন্যায় কি কালো, হ্যাঁ। আবার দেখো কুসুম কোমল, অর্থাৎ কি কুসুমের ন্যায় কোমল, কুসুমের ন্যায় কি কোমল, কাজল কালো কুসুমের ন্যায় কোমল। এখানে কি হচ্ছে দেখো তো, এই যে ন্যায়। এখন অনেক কোচিং অনেক টিচার তোমাকে বলবে যেইখানে এই ন্যায় মাঝে আসে, এই ন্যায় কি আসে মাঝে আসে, সেগুলোকে আমরা কি বলবো, সেগুলোকে আমরা বলবো উপমান কর্মধারয় সমাস। কি বলবো, উপমান কর্মধারয় সমাস। কিন্তু ভাই বিশ্বাস করো এই নিয়ম দিয়ে তুমি বেশি দূর যাইতে পারবে না, বুঝছো। এই নিয়ম দিয়ে তুমি বেশি দূর যাইতে পারবে না। এটার একটা খুব সুন্দর টেকনিক আছে, ঠিক আছে। তারপর দেখো উপমিত কর্মধারয়, দেখো উপমিত কর্মধারয় যে কর্মধারয় সমস্যা উপমান ও উপমেয় পদের সমস্যা হয়, উপমান কি এবং উপমেয় পদের সমস্যা হয়। যেমন চরণ কমল কি আছে, চরণ কমল কি আছে ভাইয়া, চরণ কমল, চরণ কমলের ন্যায়, চরণ চরণ কমলের চরণ কমলের ন্যায়, ঠিক আছে। চরণ কমলের ন্যায়, এখানে কি আছে দেখো তো, এই যে ন্যায় শেষের দিকে আছে, ন্যায় কি আছে শেষের দিকে আছে, চরণ কমল, এখানে ন্যায় কি আছে শেষের দিকে আছে। এখন বিভিন্ন কোচিং এ কি পড়াই, বিভিন্ন কোচিং এ পড়াই যেগুলো হচ্ছে ন্যায় শেষে থাকবে, ন্যায় যদি শেষে থাকে কি থাকে শেষে থাকে, ন্যায় যদি শেষে থাকে তাহলে কি হবে, ন্যায় শেষে থাকলে হবে হচ্ছে উপমিত, ন্যায় শেষে থাকলে কি হবে উপমিত। আর যদি মাঝে থাকে তাহলে হবে হচ্ছে উপমান, উপমান, ঠিক আছে। কিন্তু তোমাদের সবথেকে ভালো উপায় একটা দেখাই দিই আমি, যেখানে তোমার হবে হচ্ছে এই যে এখানে দেখো বাহুলতা, উপমিত কর্মধারয় সমাসে সর্বদাই নাউন যোগ নাউন হবে, অর্থাৎ কি বিশেষ্য যোগ বিশেষ্য হবে। দেখো তো মুখ চন্দ্র, এখানে মুখ কি নাউন, চন্দ্র মানে কি চাঁদ, এটাও নাউন। আবার দেখো বাহুলতা, বাহু বাহু নাউন, এবং কি লতা কি লতাও নাউন। আবার দেখো চরণ কমল, চরণ কি চরণ অর্থ হচ্ছে পা, কমল কি কমল হচ্ছে পদ্ম, এটাও নাউন। অর্থাৎ কি যেখানে হচ্ছে তোমার হচ্ছে দুইটা দুইটা কি যুক্ত হয়ে দুইটা নাউন যুক্ত হয়ে যেটা হবে সেটাকে আমরা বলবো উপমিত কর্মধারয় সমাস। উপমিত কর্মধারয় অর্থাৎ কি নাউনের সাথে নাউনের তুলনা হবে, নাউনের সাথে নাউনের তুলনা। এবং আমরা যখন ব্যাস বাক্য করবো তখন কি করব, চরণ কমল, অর্থাৎ কি চরণ কমলের ন্যায়। বুঝতে পেরেছো আমার কথা, বুঝতে পেরেছো, বুঝতে পেরেছো নাকি আমাকে বলো। একই ভাবে যখন দেখবা যে এটা ঠিক আছে, উপমানে সবসময় হবে কি তুমি খেয়াল করবে প্রথমে থাকবে নাউন, প্রথমে থাকবে নাউন, তারপরে থাকবে হচ্ছে অ্যাডজেক্টিভ। এখানে দেখো কুসুম, কুসুম কি নাউন, কোমল কি কোমল সফট অ্যাডজেক্টিভ, মিশ মিশ কি নাউন, কালো কি অ্যাডজেক্টিভ। একই ভাবে হচ্ছে এগুলো হয়। এবার দেখো রূপক কর্মধারয়, রূপক কর্মধারয় সমাস কি যখন হচ্ছে আমরা একটি অভিন্ন কল্পনা করব, অর্থাৎ কি উপমান এবং উপমেয়কে, অর্থাৎ কি বাস্তব যে জিনিসটা থাকবে এখানে হচ্ছে এটা উপমান এবং উপমেয় কি সিন্ধু, এই দুটোকে অভিন্ন কল্পনা করে সেম ভাবে আমরা যখন সমাস করব তখন এটাকে বলবো কি আমরা রূপক কর্মধারয়। যেমন দেখো বিষাদ সিন্ধু, অর্থাৎ কি বিষাদ রূপ, বিষাদ রূপ সিন্ধু, বিষাদ রূপ সিন্ধু। একই ভাবে এই দুইটা, ঠিক আছে। ভব নদী, ভবযুগ নদী, মোহ নিদ্রা, মোহরূপ নিদ্রা, যৌবন সূর্য, যৌবন সূর্যটা কি হবে বলতো দেখি, যৌবন সূর্যটা কি হবে, যৌবন সূর্য কি হবে যৌবন রূপ সূর্য, অর্থাৎ কি যৌবন রূপ সূর্য। এখানে যৌবন এবং সূর্য কিন্তু কখনো এক হবে না, কিন্তু এই দুটোকে বাস্তব তুলনা করছে। অবাস্তব দুইটা বস্তুকে আমরা যখন বাস্তব তুলনা করবো সেটাকে আমরা কি বলবো রূপক কর্মধারয় সমাস বলবো, ঠিক আছে। অবাস্তব দুইটা বস্তুকে যখন আমরা বাস্তব কল্পনা করবো, অর্থাৎ দুইটার কল্পনা কখনো সম্ভব নয়, এবং যৌবন এবং সূর্য কখনোই কল্পনা করা একসাথে সম্ভব নয়, কিন্তু আমরা তুলনা করছি, এই টাইপের তুলনাকে আমরা বলবো রূপক কর্মধারয় সমাস। বুঝতে পেরেছো? আজকের ক্লাস এই পর্যন্ত। তোমরা হচ্ছে
আগামী কাল হচ্ছে আবার ক্লাস হবে। আগামী কাল ঠিক 8টায় তোমাদের ক্লাস হবে। ঠিক 8টায় তোমাদের ক্লাস হবে। হ্যাঁ, তখন দেখা হচ্ছে তোমাদের সাথে ক্লাসে। এবং যদি কোনো সমস্যা থাকে আগামী ক্লাসে জিজ্ঞেস করবা, কারণ ক্লাসের টাইম শেষ, 9টায় ক্লাস শেষ করার কথা ছিল। এবং উপমান উপমিত যদি কোনো কনফিউশন থাকে আমাকে জানাবা, আমি তোমাদেরকে আগামী আবার সলভ করে দেবো আগামীকাল। এবং টি শার্টের কথা বলে যাও না, যদি কালকে ক্লাস মিস করো তাহলে কিন্তু টি শার্টও মিস। এবং তোমরা যারা আজকে বুঝো না এই বিষয়গুলো, অবশ্যই কালকে আমাকে কমেন্টে জানাবো, আমি তোমাদেরকে সলভ করে দিব। আমি চাই আমার ছোট ভাই বোনগুলো এগুলো শিখুক, ঠিক আছে? তোমরা অনেক কমেন্ট করেছো, অনেক বেশি রেসপন্সিভ, আশা করি তোমরা অনেক কিছু শিখেছো। এবং অবশ্যই কমেন্ট করবা, আমার জন্য দোয়া করবা। আমিও তোমার জন্য অনেক দোয়া করি, ভাইয়াকে যেন আল্লাহ আরো পড়াশোনা করার তৌফিক দান করে, আমি যেন তোমাদেরকে আরো ভালো করে পড়াতে পারি, এবং আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে। দেখা হচ্ছে সামনের ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।